নিট মুনাফা ইজ ইকুয়াল টু আয় মাইনাস ব্যয়। মানে আপনি যদি আয় থেকে ব্যয়গুলো বিয়োগ দেন, যা আসবে তাই হবে নিট মুনাফা এবং আপনার বিষয়দার বিবরণী শেষ। মনে করেন আমরা একটা দালাল নিয়োগ করলাম, ঠিক আছে, আমরা অবলেখক যাকে বলে আর কি, তো বাংলা ভাষায় যারা দালাল বলে। তো এই যে দালাল নিয়োগ করলাম, যে আপনি যতগুলো কাস্টমার আনবেন প্রত্যেক কাস্টমারের জন্য আপনাকে 100 টাকা করে দেওয়া হবে। কারণ কুরিন খরচ কেন, আপনি একজনের কাছে বিক্রয় করলেন, কিন্তু সে আপনাকে টাকা না দিয়ে মনে করেন মরে গেল, ঠিক আছে, তো এখন তাতে তার টাকা পাওয়া সম্ভব না। এই জন্য যেই পাওনাগুলো বা যেই দেনাদারকে আপনি আর কখনোই টাকা নিতে পারবেন না, এগুলো হলো কুরিন। বিক্রিত পণ্যের ব্যয় মানে আমরা যে পণ্যগুলো বিক্রয় করছি সেগুলো বিক্রয় করতে আমাদের যা যা খরচ হয়েছে। এখানে ডক মানে কুত্তা না, ঠিক আছে, তো এই ডক মানে হলো আমাদের যে বন্দর আছে ওই বন্দরে কিছু চার্জ দিতে হয়, এই বন্দরের চার্জকে বলা হয় ডক চার্জ। গত বছরে যেগুলো বিক্রি হয় না সেগুলো বর্তমান বছরের জন্য প্রারম্ভিক মজুত পণ্য, এবং এই পণ্যগুলো যে তৈরি করতে আমাদের খরচ হয়েছে এটাও কিন্তু আমাদের কি যে বিক্রিত পণ্যের ব্যয় এটার মধ্যে ইনক্লুড হবে। আসলে আমাদের যে ব্যবসার প্রোডাক্ট, ওই প্রোডাক্টের দিক দিয়ে আমাদের ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়। ওই দুই ভাগগুলো কী কী? একটা হলো পণ্য বিক্রয়কারী বা প্রদানকারী প্রতিষ্ঠান, আর একটা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। চলুন শুরু করি আমাদের আর্থিক বিবরণীর 2 নম্বর ক্লাস। তো এখানে আমরা বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী এই দুইটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমাদের যে বিশদ আয় বিবরণী, এটা করার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়। এটা বিশদ আয় বিবরণী করার জন্য না, আসলে আমাদের যে ব্যবসার প্রোডাক্ট, ওই প্রোডাক্টের দিক দিয়ে আমাদের ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়। ওই দুই ভাগগুলো কী কী? একটা হলো পণ্য বিক্রয়কারী বা প্রদানকারী প্রতিষ্ঠান, আর একটা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তো এই যে দুই ধরনের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এই দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের যে বিশদ আয় বিবরণী এটা দুই ধরনের হয়ে থাকে। তো এখন আমরা যে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান এটার বিশদ আয় বিবরণীগুলো দেখি। তো সেবা প্রদানকারী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে, এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি জাস্ট একটা সূত্র মনে রাখবেন, ওটা হলো আমাদের নিট মুনাফা ইজ ইকুয়াল টু আয় মাইনাস ব্যয়। মানে আপনি যদি আয় থেকে ব্যয়গুলো বিয়োগ দেন, যা আসবে তাই হবে নিট মুনাফা এবং আপনার বিশদ আয় বিবরণী শেষ। কিসের জন্য? সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠান ওইগুলোর জন্য। তো এখন আমাদের যে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তো ওইগুলোতে কোন ধরনের আয়গুলো হয়ে থাকে? তো আমরা যে আয়গুলো হয়ে থাকে ওইগুলো এখানে লেখার চেষ্টা করেছি। এরপরও আরও কিছু হয়তো আয় থাকতে পারে আমাদের যা এখানে মিন্স কনসেপ্ট হয়েছে বা আমরা বের করতে পারি নাই। তো ওইগুলো আপনারা দেখে নেবেন, যে প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝে নিতে পারবেন। তো এখানে যে আয় ব্যয়সমূহ দেওয়া হয়েছে জাস্ট একটা ডেমো আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা দেখি যে আমাদের আয়সমূহ কী কী। তো আমাদের যে ব্যবসায়ের সেবা প্রদানকারী যে ব্যবসা প্রতিষ্ঠান, ওইগুলোর যে মেইন আয় বা বড় পরিমাণের যে আয়, ওইটা আসা হলো যে সেবা বিক্রয় হতে। তো ওইটাকে আমাদের বলা হয় সেবা আয়। মানে আপনি কাস্টমারকে সেবা দিয়ে যেই টাকাটা পাবেন ওইটাই হলো মূলত সেবা আয়। এরপর আমাদের যোগ করতে হবে প্রাপ্য সেবায়। প্রাপ্য সেবায় কি? মনে করেন আমরা এখানে যে সেবাগুলো লিখছি ওইগুলো হলো আমরা যেগুলো নগদে বিক্রয় করছি বা নগদে যেগুলোর পেমেন্ট পাইছি। কিন্তু এমন কিছু সেবা থাকে যা আমরা দিয়ে দিছি কিন্তু কি পাই নাই, পেমেন্টটা পাই নাই, মানে বাকিতে যেই লেনদেনগুলো হয়েছে বা বাকিতে আমরা যে সেবাগুলো দিয়েছি কিন্তু আমাদের পেমেন্টটা নিই নাই। তো ওই রকম পেমেন্টগুলো আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করলে যা আসবে তা হলো আমাদের মোট সেবা আয়। এখন এই যে মোট সেবা আয়, এখানের সাথে আমাদের যে ব্যাংকে আমানত রাখছি বা আমাদের ব্যাংকে জমা টাকা রাখছি, ওই ব্যাংকের টাকার একটা সুদ পাবো, ওইটাও কিন্তু আমাদের জন্য আয়। এরপর কি? ডিভিডেন্ড বা লভ্যাংশ। আমরা যদি অন্য কোথাও বিনিয়োগ করে থাকি ওইটা থেকে আমরা কি পাবো? একটা লভ্যাংশ পাবো, বা ডিভিডেন্ড যদি কোনো ঋণপত্র আমরা বিনিয়োগ করে থাকি তখন ডিভিডেন্ড পাবো। এবং এই আয়গুলো এগুলো সব যোগ করে আমাদের যে টোটাল আসবে ওই টোটাল হলো আমাদের মোট আয়, এবং এই মোট আয় থেকে আমরা মোট ব্যয় বাদ দিলেই আমাদের নিট মুনাফাটা পেয়ে যাব। এখন আমরা দেখি যে আমাদের ব্যয়সমূহ কী কী। তো ব্যয়সমূহর ফার্স্টেই যেটা আছে, আমাদের যে সেবার যে ব্যবসা প্রতিষ্ঠান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটা অফিস প্রয়োজন হয়। তো ওই অফিসের ভাড়াটা ফার্স্টেই আমাদের যে ব্যয় হিসাবে আসে, এবং এই অফিস ভাড়ার সাথে আমরা কি করব? যে বকেয়াটা আছে ওইটা যোগ করে দেবো। তো এখানে প্লাস সাথে লিখে দেওয়া হয়েছে, কিন্তু এটা আপনারা কি করবেন? অফিস ভাড়া, এবং এর নিচে লিখবেন কি? যে বকেয়া অফিস ভাড়া। তো এটা যোগ করলে আমাদের মোট অফিস ভাড়াটা চলে আসবে। এরপর কি? এরপর আছে হলো
হলো আমাদের যে বেতন ও সম্মানী বা ভাতা। তো আমাদের যে ধরেন কর্মচারী রাখলাম, তো ওই কর্মচারীকে বেতন দিতে হবে। এখানে আমাদের অফিসে যেই সহকারীগুলো রাখা হয় আর কি, তো তাদের বেতন দিতে হবে। এরপর আমাদের অফিসের যে বিদ্যুৎ বিল এবং কাস্টমারের সাথে যে কথা বলতেছি টেলিফোন বিল, এইগুলোও আমাদের জন্য ব্যয়। এরপর আমাদের যে অফিসের বিভিন্ন খাতে খরচ হওয়া বিমা খরচ, এরপর যাতায়াত খরচ, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আইনি কিছু খরচ থাকে, যে আইনি যেই সেবা খাতগুলো আছে বা সেবা দানকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, বা আপনি অ্যাডভোকেট যারা আছে তাদেরকেও বলতে পারেন। এরপর ছাপা ও মণিহারি, আরও কিছু আমাদের যেই ব্যয়সমূহ আছে ওইখানের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের প্রশিক্ষণ ভাতা। এই প্রশিক্ষণ ভাতাটা কি, মানে আমাদের মনে করেন অনেক সময় আমাদের সেবা প্রদানের জন্য কিছু প্রশিক্ষণ নিতে হয়, ওই প্রশিক্ষণ ভাতাগুলোও আমাদের ব্যয় হিসাবে কি হবে, ইনক্লুড হবে। এরপর আমরা যে ব্যাংকে টাকা রাখছি, ওইখানে ব্যাংকের আমানতটা তো আমরা বা সুদটা তো আমরা কি আয় হিসাবে ধরছি। এখন যে ব্যাংক চার্জ করবে বা ব্যাংক যে সুবিধা দিচ্ছে তার জন্য সে বিভিন্ন এসএমএসের চার্জ বা তার নির্ধারিত যে বাৎসরিক চার্জগুলো, ওই চার্জগুলো আমাদের ব্যয় হিসাবে কি হবে, যোগ হবে। এরপর আমরা যে সেবা প্রদানকারী একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললাম, এটার কাস্টমার আসার জন্য আমরা যে বিজ্ঞাপন দিছি, ওই বিজ্ঞাপন খরচও কিন্তু আমাদের যে ব্যয়সমূহ এখানে আসবে। এরপর কি আছে, এরপর যে প্রদত্ত কমিশন, আমরা অনেক সময় কাস্টমারকে আনার জন্য কিছু মিডলম্যানকে বা অবলেখককে কমিশন দিয়ে থাকি, যার মাধ্যমে তারা আমাদেরকে এনে দেয়, কাস্টমার এনে দেয়। তো এই কমিশনটাও হলো আমাদের জন্য কি ব্যয় হিসাবে যোগ হবে। এরপর আমাদের যে কাস্টমার তাদের আপ্যায়ন খরচ, এই আপ্যায়ন খরচও কী হবে, আমাদের ব্যয় হিসাবে যোগ হবে। তো এই যে এতগুলো ব্যয় বললাম, এবং আরও যদি কোনো ব্যয় থাকে, সবগুলো ব্যয় যোগ করে যা আসবে তা যদি আপনি মোট আয় থেকে মোট এই ব্যয়টা বিয়োগ করে দেন, তাহলে যা আসবে তাই মোট মুনাফা। তার মানে যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এটার ক্ষেত্রে আপনার বিশদ আয় বিবরণী নির্ণয় করা একদম খুবই ইজি। আচ্ছা, এরপর দেখি আমাদের যে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী, ওইগুলোতে আমাদের যে বিশদ আয় বিবরণী, ওইটা একটু দেখার চেষ্টা করি। তো ওইখানে আমাদের যে আয়সমূহ হয়ে থাকে, এই আমাদের একটু ডিফিকাল্ট টাইপের আছে। তো এখানে তেমন কিছু না, এখানেও যে আয় থেকে আপনি যদি ব্যয় বাদ দেন, তাহলে যা আসে তাই আমাদের কি, যে নেট মুনাফা। কিন্তু এখানে আরও কিছু জিনিস আছে, তো ওইগুলো আমরা দেখার ট্রাই করব, এবং শেষের দিকে আমরা একটা সূত্র দিব যেটার মাধ্যমে আপনি সব কিছু বের করে ফেলতে পারবেন। যাই হোক, এরপর দেখেন আমাদের যে আয়সমূহ হয়ে থাকে, তো ওই আয় একদম প্রধান উৎস থাকে আমাদের যে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে, ওইগুলোর আয়ের প্রধান উৎস থাকে হলো কিন্তু বিক্রয় থেকে। এখন এই বিক্রয়, মনে করেন আমরা বিক্রয় করলাম 10,000 টাকা। এখন এই যে 10,000 টাকা বিক্রয় করলাম, এটা থেকে মনে করেন যে ফেরত আসলো আর 1,000 টাকা। এখন এই ফেরত আসলো, এইটা কিন্তু আমাদের টোটাল বিক্রয় হবে কিন্তু 9,000 টাকা। মানে আমরা যে ফেরতটা আসছে ওটা বাদ দিয়ে দিতে হবে, ওটা তো আমাদের মানে সে টাকা দিবে না, সে 9,000 টাকাই দিবে। এবং এইখানে এই ধরেন আমরা 9,000 টাকাটা বাকিতে দিছি, এবং পরবর্তীটা গ্রহণের জন্য বা এটা আমরা যখন তার থেকে নিতে যাব, তখন আমাদের একটা যখন বাট্টা দিব, ওই বাট্টাটাও আমাদের কি বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে যা আসে তাই হবে আমাদের জন্য কি, নিট বিক্রয়। এখন এই বিক্রয় থেকে আমাদের কি দিতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে আমাদের কি নির্ণয়ের জন্য, মোট মুনাফা নির্ণয়ের জন্য। তো দেখা যাক যে বিক্রিত পণ্যের ব্যয় কী কী আছে। তো বিক্রিত পণ্যের ব্যয়ে বা আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয়, মানে আমরা যে পণ্যগুলো বিক্রয় করছি সেগুলো বিক্রয় করতে আমাদের যা যা খরচ হয়েছে। তো এখন দেখেন, ফার্স্টে আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি? প্রারম্ভিক মজুত পণ্য হলো আমাদের গত বছরের যেই পণ্যগুলো আমরা কি করছি, উৎপাদন করছি, ওই পণ্যগুলো এখনও বিক্রয় হয় নাই। যেগুলো বিক্রয় হয় নাই সেগুলো, গত বছরের যেগুলো বিক্রয় হয় নাই সেগুলো বর্তমান বছরের জন্য প্রারম্ভিক মজুত পণ্য। এবং এই পণ্যগুলো যে তৈরি করতে আমাদের খরচ হয়েছে, এটাও কিন্তু আমাদের কি, যে বিক্রিত পণ্যের ব্যয়, এটার মধ্যে ইনক্লুড হবে। কারণ এই যে আমরা গত বছরের পণ্য গত বছর বিক্রয় করতে পারে নাই, এই বছর এখান থেকে বিক্রয় করে কি করতেছি, মুনাফা অর্জন করতেছি। তো এখন এখানে তো ব্যয় হয়েছে, ওই ব্যয়ও এখানে বিক্রিত পণ্যের ব্যয়ে এই জন্য ইনক্লুড হবে। এরপর কি আছে, এরপর হলো নতুন করে আমরা যে পণ্য ক্রয় করছি ওই ক্রয়গুলো থাকবে, এবং এখানে ডিফেক্টের জন্য যেগুলো আমরা ফেরত দিয়ে ফেলছি, তো ওইগুলো বাদ যাবে, এবং সাথে আমরা যে বাট্টাটা পাইছি ওই বাট্টাটা বাদ যাবে। এবং এই ক্রয় থেকে ফেরত এবং বাট্টা বাদ দেওয়ার পর আমরা যে মোট ক্রয় বা নিট ক্রয়টা আমরা কি পেয়ে থাকবো। এখন এই ক্রয়ের সাথে আমাদের আরও কিছু যোগ করতে হবে, তার মধ্যে আছে আন্তঃপরিবহন বা ক্রয়কৃত পণ্য। আমরা যখন ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমাদের যে গোডাউনে আনবো, তখন যে পরিবহনের খরচটা দিতে হবে ওইটা দিতে হবে। এরপর বাইরে থেকে যখন আমরা
আমরা যে আমদানি করব তখন আমাদের জাহাজ ভাড়াটা ওটাও আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয়, কারণ এই যে আমরা জাহাজ ভাড়া দিয়ে আনছি এই পণ্যগুলো আনার পরেই তো আমরা বিক্রয় করতেছি, এই জন্য আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ে এটা ইনক্লুড হবে। এরপর কি আছে, এরপর আছে হলো আমাদের যে মজুরিটা কি, এখন এই যে জাহাজে করে আমরা কি আনলাম, পণ্যগুলো পোর্ট পর্যন্ত আনলাম, এখন পোর্ট থেকে গাড়িতে তুলতে হবে, গাড়ি থেকে আমাদের গোডাউন আনতে হবে। তো এগুলো কিন্তু আমরা করতে পারবো না, বা আমাদের একজন মালিকের পক্ষে কত করা সম্ভব, ঠিক আছে। তো এগুলোর জন্য আমরা যে লেবারগুলো মজুরি দিব সেটাও আমাদের যে বিক্রিত পণ্যের ব্যয় এটার ইনক্লুড হবে। এরপর কি, জ্বালানি খরচ। এখন এটা হলো আমাদের, মনে করেন আমরা যখন আমাদের কারখানার সাথে করতেছি, কারখানায় যখন আমরা আবার রিফারবিশ করতেছি বা আমাদের প্রোডাক্টগুলোকে উৎপাদন করতেছি, মানে ক্রয় করলাম, মনে করেন কাঁচামাল ক্রয় করলাম, ওই কাঁচামাল ক্রয়ের পর আমরা আমাদের যে কারখানায় আমাদের ওই প্রোডাক্টগুলো একদম ফিনিশড গুড রূপান্তর করতেছি বা ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করতেছি। তো ওইখানে যে জ্বালানি খরচটা হচ্ছে, বা আমাদের যে মনে করেন নিজস্ব গাড়ি আছে, ওই নিজস্ব গাড়ি দিয়ে আমাদের পণ্যগুলো আনতে যেই জ্বালানি খরচটা বা তেলটা যে গাড়িতে ঢুকানো লাগতেছে, ওইটা আমাদের জন্য জ্বালানি খরচ। যেটা আমাদের যে পণ্য, যে একদম আমরা পণ্য বিক্রয় করতেছি, ওই পণ্য বিক্রয়ের আগে ওই পণ্যটা একদম ফাইনাল করার জন্য আমাদের খরচ হচ্ছে, এই জন্য এটা বিক্রিত পণ্যের ব্যয়ে ইনক্লুড হবে। এরপর কি, আমদানি শুল্ক। আমরা যে পণ্যটা বাইরে থেকে আনলাম, আমাদের একটা সরকারকে ট্যাক্স দিতে হবে, ওইটাও কিন্তু ওই ট্যাক্সটা না দিলে আমরা পণ্যটা পাইতাম না, এই জন্য এটাও আমাদের যে পণ্যটা, ওই পণ্যটা আনতে ব্যয় হয়েছে। এরপর কি আছে, এরপর আছে হলো আমাদের কারখানার বিদ্যুৎ খরচ, ডক চার্জ। বা এই যে কারখানার বিদ্যুৎ খরচ, এটা হলো মানে আমরা যে কারখানাতে আমাদের পণ্যটা প্রডিউস করতেছি, এখন ওই কারখানা তো এমনিতে চলবে না, অন্ধকারের মধ্যে আমরা কাজ করতে পারবো না। তো এখন বিদ্যুৎ খরচ ছাড়া বা বিদ্যুৎ ছাড়া আমরা কি করতে পারবো না, আমরা পণ্যটা যে প্রডিউস করতে পারবো না। ওই পণ্যটা উৎপাদনের জন্য আমাদের যে কারখানায় বিদ্যুৎ খরচ হবে, ওটাও ওই পণ্যের ব্যয়ে ইনক্লুড হবে। ডক চার্জ কি, ডক চার্জ হলো, এখানে ডগ মানে কুত্তা না, ঠিক আছে। তো এই ডগ মানে হলো আমাদের যে বন্দর আছে, ওই বন্দরে কিছু চার্জ দিতে হয়, এই বন্দরের চার্জকেই বলা হয় ডক চার্জ। তো এখন আমাদের যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেছে। এই যে আমাদের যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এবং ক্রয়ের সাথে আমাদের বাকি সব খরচ যোগ করলে যে অ্যামাউন্টটা আসবে, ওই অ্যামাউন্টটা হবে আমাদের জন্য বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। মানে আমরা যে পণ্যটা বিক্রয় করব, এটার বিক্রয়যোগ্য যত পণ্য আছে, মনে করেন আমরা 1000 ইউনিট আমাদের পণ্য আমাদের গোডাউন আছে, এই 1000 যে পণ্য, ওই পণ্যে গোডাউনে যেগুলো রয়েছে, ওইগুলোর রূপান্তর করতে বা ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করতে যা খরচ হয়েছে, ওইগুলোই হলো আমাদের বর্তমানে যেই অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেশন করে বাইর করছি ওইটা। মানে এইগুলো হলো বিক্রয়যোগ্য পণ্য, এবং এই 1000 ইউনিট এগুলো হলো বিক্রয়যোগ্য পণ্য, এগুলো আমরা বিক্রয় করতে পারবো, এই জন্য বিক্রয়যোগ্য পণ্য বলা হচ্ছে। এবং এগুলো তৈরি করতে যা খরচ হয়েছে তাই আমাদের এই ক্যালকুলেশনে বাইর হয়েছে। এরপর কি, এরপর আসা হলো আমাদের যে সমাপনী মজুত পণ্য, এটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, আমাদের যে সমাপনী মজুত পণ্য, এটা হলো আমাদের হিসাবকাল শেষে, যখন মনে করেন আমাদের হিসাবকাল শেষ হয় ডিসেম্বরের 31 তারিখ। এখন এই যে ডিসেম্বরের 31 তারিখ আমাদের হিসাবকাল শেষ হলো, এখন দেখা যায় এই 1000 ইউনিট পণ্য থেকে 100 ইউনিট পণ্য আমাদের কি গোডাউনে রয়ে গেছে, তার মানে আমরা 900 ইউনিট পণ্য বিক্রয় করতে পারছি। এই যে 900 ইউনিট পণ্য বিক্রয় করে আমরা যা ইনকাম করছি, তাই হলো আমাদের কি মোট মুনাফা, ঠিক আছে। 900 ইউনিট পণ্য বিক্রয় করে যা আসছে তাই হলো আমাদের মোট মুনাফা। এবং এখন দেখেন, এই যে আমরা বিক্রয় করলাম, বিক্রয়ের পর আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন বাদ দিব, যা আসবে তাই হলো আমাদের মোট মুনাফা। এই হিসাব যে সমাপনী মজুত পণ্য, এইটা কেন বাদ দিলাম, কারণ আমরা এই যে 900 ইউনিট প্রোডাক্ট কিন্তু আমরা সেল করছি, 100 ইউনিট প্রোডাক্ট সেল করে নেই, এই জন্য আমাদের যে খরচ, ওইটা 900 ইউনিটের খরচ আমরা যোগ করব, কারণ এই যে বাকি 100 ইউনিট, এটা পরবর্তী বছরে আমরা প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে পরবর্তী বছরের খরচের খাতায় ইনক্লুড করে দিব। এরপর আমাদের যে দেখেন, বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, তখন আমাদের যা আসবে তাই হলো আমাদের কি মোট মুনাফা, ঠিক আছে। এখন এই মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এখন এই যে আমরা এতগুলো ব্যয় বাদ দিলাম, এগুলো হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা পণ্যের সাথে রিলেটেড যা ব্যয়, তাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আসেন যে আমরা ব্যবসা পরিচালনা করার জন্য যা ব্যয় হবে, তাই হলো আমাদের জন্য কি পরিচালন ব্যয়, বা আমাদের ব্যবসা পরিচালনায় যা ব্যয় হবে তাই হলো পরিচালনের ব্যয়। পণ্যের সাথে ইনক্লুড যেগুলো ব্যয়, সেগুলো হলো বিক্রিত পণ্যের ব্যয়। ব্যবসা পরিচালনার সাথে যেগুলো ইনক্লুডেড ব্যয়, ওইগুলো হলো যে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের সাথে কি আছে, বিক্রয় পরিবহন। এখন
মনে করেন আমরা একটা কাস্টমারকে বলছি যে আপনি আমাদের পণ্যগুলো কিনবেন, বিনিময়ে আপনাকে আপনার ঘর পর্যন্ত হোম ডেলিভারি সিস্টেম আমরা ফ্রি দেব। এখন এই যে ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের অনেক সময় কিছু ব্যয় হয়, বা আমাদের বিক্রয় করতে গেলে আমাদের যেই পরিবহন খরচটা দিতে হচ্ছে বা কাস্টমারকে হোম ডেলিভারিটা দিতে হচ্ছে, এটা হলো আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য যে ব্যয়টা হচ্ছে ওইটার আন্ডারে। বেতন ও ভাতা, মনে করেন আমরা কর্মচারী নিয়োগ দিলাম, বা আমাদের যে কোম্পানিটা আছে, আমাদের যে অফিসটা আছে, ওই অফিসটা মেনটেন্যান্সের জন্য আমরা কি দিলাম, কর্মচারী নিয়োগ দিলাম। ওই কর্মচারীদের যে বেতন এবং ভাতা দিতে হবে বা সম্মানী দিতে হবে, তাই হলো আমাদের জন্য বেতন এবং ভাতা। তো এখন একটা আপনি কর্মচারী ছাড়া কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন না। এই জন্য যে কর্মচারীগুলো আছে ওইগুলো আপনার ব্যবসা পরিচালনা করতে সহায়তা করতেছে, এই জন্য এটা কি আছে, পরিচালন ব্যয়ের সাথে আসছে। এরপর অফিস ভাড়া, মনে করেন আমাদের যে কারখানার সাথে সংশ্লিষ্ট, এটা হলো আমরা পণ্য প্রস্তুত করতে আমরা যেই ব্যয়গুলো করছি ওইগুলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় দিছি। কিন্তু এই যে অফিস, আপনি যদি একটা আপনার যেই কী বলে শোরুম না রাখেন, বা আপনি আপনার নির্দিষ্ট কার্যক্রম চালানোর জন্য একটা যদি রুম না রাখেন, একটা দোকান না রাখেন, বা একটা অফিস না রাখেন, তাহলে কিন্তু আপনার দৈনন্দিন কার্যক্রম আপনি ওই কারখানায় বসে করতে পারবেন না। এখানে যে আওয়াজ বা মেশিনারিসের যেই সাউন্ড, ওইটার জন্য আপনি কাজ করতে পারবেন না ভালোভাবে। এই জন্য আপনার যে অফিস ভাড়া, এটা হলো ব্যবসা পরিচালনার ব্যয়। এরপর কি, এই অফিসের যে বিদ্যুৎ, গ্যাস, পানি, এইগুলো কিন্তু আমাদের যে অফিসের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এগুলো কি পরিচালনা খরচ। অফিসের খরচ যেগুলো আছে বা আমাদের কাস্টমারদের যে আপ্যায়ন খরচ, এটা কিন্তু প্রোডাক্ট প্রস্তুতের সাথে সংশ্লিষ্ট না। প্রোডাক্ট প্রস্তুতের সাথে যেগুলো সংশ্লিষ্ট ওইগুলো হলো বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন ব্যয়ে শুধু আপনার ব্যবসায় পরিচালনার জন্য অন্যান্য যে ব্যয়গুলো হচ্ছে ওইগুলো হলো আমাদের ব্যবসায়িক পরিচালনা ব্যয়। এরপর কি, বাট্টা প্রদান, অনেক সময় কাস্টমারকে ধরে রাখতে বা কাস্টমার থেকে টাকাগুলো আনতে আমাদের যে বাট্টাটা দিতে হয়, ওই বাট্টাটা আমাদের এখানে লিখতে হবে। এরপর হলো আমাদের যে স্থায়ী সম্পদ মেরামত। এই স্থায়ী সম্পদ মেরামত বলতে, মনে করেন আমরা আমাদের অফিসের একটা চেয়ার নষ্ট হয়ে গেছে, ওই চেয়ার ঠিক করাতে আমাদের 100 টাকা লাগলো। এই 100 টাকাটা হলো 100 টাকা, বা আমরা চেয়ারটা যদি মেরামত না করি আমাদের অফিসটা চলতেছে না, বা ব্যবসায় পরিচালনা করতে আমাদের কষ্ট হচ্ছে, এই জন্য এটাও কি পরিচালন ব্যয়। এরপর কি, ডাক ও তার খরচ, এখন এটাও কিন্তু অফিসের সাথে সংশ্লিষ্ট, এটা কারখানার সাথে সংশ্লিষ্ট না। এবং বিজ্ঞাপন খরচ, এটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, বা আমাদের যে ব্যবসা পরিচালনা করতে এটা সংশ্লিষ্ট হবে, এটা যে প্রোডাক্ট প্রস্তুতের সাথে কোনো সংশ্লিষ্ট না। এরপর বিপণন খরচ বা মার্কেটিং বা বিজ্ঞাপন, সেম কথা। এরপর কি আছে, এখানে দেখেন এই যে বিজ্ঞাপন খরচ, এখানে কিন্তু অ্যাড হবে শুধু চলতি অংশ। মানে আপনি মনে করেন আপনার হিসাবকাল যে বললাম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মনে করেন 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার হিসাবকাল ছিল, বা এই 2025 সালের জন্য আমরা হিসাব করতেছি। এই 31 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2025 সালের যেই বিজ্ঞাপন খরচটা হয়েছে ওইটা আমাদের ইনক্লুড হবে বিজ্ঞাপন খরচ হিসাবে। মনে করেন আমরা 2 বছরের জন্য দিলাম, বা 2025 এবং 2026 সালের জন্য দিলাম, এখানে শুধু 25 সালের খরচটাই ইনক্লুড হবে। এরপর কি আছে, মণিহারি, যেটা আমাদের অফিস পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর কি, প্রশিক্ষণ ভাতা, আমাদের কর্মচারীদের যদি কোনো প্রশিক্ষণ দেওয়া হয় ওইটার ভাতা আমাদের ব্যবসা পরিচালনাতে সহায়তা করে। প্যাকিং খরচ, এটাও আমরা যত সুন্দর প্যাকিং করব তত আমরা বেশি বিক্রি করতে পারবো, যেটা আমাদের ব্যবসার পরিচালনা কাজে ব্যবহৃত হয়। বিমা খরচ কি, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস, ওই অফিসের দুর্ঘটনা হতে পারে, এর ফলে আমাদের ক্ষতি হতে পারে, ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের এই বিমা খরচটা করা লাগে। এরপর কি, ব্যাংকে টাকা রাখলাম, তো আমাদের যে এই জন্য চার্জ করা হলো। তো আমাদের যদি ব্যাংকে টাকা না রাখি ওইটা আমাদের জন্য রিস্কি হয়ে যাবে, ধরেন আমরা ক্যাশে রাখলাম, আমাদের টাকাগুলো চুরি হয়ে গেল, তো এই জন্য আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই ব্যাংক চার্জটা করা হয়। এরপর কি, কমিশন প্রদান, মনে করেন আমরা একটা দালাল নিয়োগ করলাম, ঠিক আছে, আমরা অবলেখক যাকে বলে আর কি, তো বাংলা ভাষায় যারা দালাল বলে, তো এই যে দালাল নিয়োগ করলাম, যে আপনি যতগুলো কাস্টমার আনবেন প্রত্যেক কাস্টমারের জন্য আপনাকে 100 টাকা করে দেওয়া হবে। এই যে কমিশন দিচ্ছি তাকে 100 টাকা করে, এটাও আমাদের ব্যবসা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখেন এরপর কি আছে, অবচয়। অবচয়টা কি, আমাদের যে দালান কোঠা আছে, আমাদের আসবাবপত্র আছে, যন্ত্রপাতি আছে, অফিস সরঞ্জাম আছে, এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যাবে। মানে আমাদের মনে করেন একটা চেয়ার, ওই চেয়ার আমরা কিন্তু 20 বছর পর আর ব্যবহার করতে পারবো না। এই যে 20 বছরের মনে করেন এই বছর আমরা 20 বছরের 20 ভাগের 1 ভাগ কী করে ফেললাম, খরচ করে ফেললাম। ওই যে চেয়ার, ওইটার যদি 2000 টাকা দাম হয় চেয়ার, ওই 2000 টাকার 20 ভাগের 1 ভাগ, মানে আমাদের যে
100 টাকা, এই 100 টাকাটা খরচ হয়েছে এই বছর, এই জন্য এটাও আমাদের কি করতে হবে, পরিচালন খরচে ইনক্লুড করতে হবে। এরপর কি আছে, সুনামের অবলোপন, প্যাটেন্ট। তো এটা হলো এক ধরনের অলিক সম্পদ, বা যেটাকে দেখা যে অদৃশ্যমান যে খরচ, ওই অদৃশ্যমান খরচটা দেখা যাচ্ছে না, মানে আপনার যে সুনাম, ওই সুনামের খরচ হচ্ছে, বা আপনার যে মনে করেন আপনি আগে আপনার যে সুনাম আছে, ব্যবসায়িক সুনাম, ওইটা দ্বারা আপনি আপনার যে মনে করেন একটা ব্রাঞ্চ খুলতেছেন, অন্য একজন মানুষ আপনার ফ্রাঞ্চাইজি করতেছে, তো আপনাকে 50,000 টাকা দিল। এখন ওইটা হলো গত বছর দিছে, কিন্তু এই বছর আপনার ব্যবসায় সুনাম ক্ষুণ্ণ হওয়ার কারণে আপনি 40,000 টাকা পাইলেন। এই যে কম পাইতেছেন, এটা কিন্তু আপনার জন্য খরচ। এরপর আমাদের ব্যবসায়ের প্যাটেন্ট করতে যে খরচগুলো হয়, ট্রেডমার্ক যেগুলো করতে হয়, ওইখানের যে অবলোপনগুলো হয়, আপনার ব্যবসার এই যে বললাম 50,000 টাকার দামটা 40,000 টাকায় নেমে যাচ্ছে, এরকম খরচগুলো আমাদের পরিচালন খরচে ইনক্লুড হয়। এরপর কি, নতুন ও সমাপনী কুইন, মানে আমাদের কুইন হলো খরচ। কারণ কুইন খরচ কেন, আপনি একজনের কাছে বিক্রয় করলেন, কিন্তু সে আপনাকে টাকা না দিয়ে মনে করেন মরে গেল, ঠিক আছে, তো এখন তার থেকে তার টাকা পাওয়া সম্ভব না। এই জন্য যেই পাওনাগুলো বা যেই দেনাদারকে আপনি আর কখনোই টাকা নিতে পারবেন না, ওইগুলো হলো কুরিন। তো যেই টাকাগুলো চলে গেছে, একেবারে চলে গেছে, আপনি আর পাবেন না, ওইগুলোকে খরচ হিসাবে ইনক্লুড করব। এখান থেকে আমাদের পুরাতন কুরিন বাদ দিতে হবে, বা নতুন যেই কুরিন বা আমাদের যে সমাপনী কুরিন, ওইখান থেকে পুরাতন কুরিন যখন বাদ দিব, তখন আমাদের মানে যে আমাদের মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কুরিনে ইনক্লুড আছে 10,000 টাকা। এখান থেকে আমাদের যে পুরাতন কুরিন বা আমাদের প্রারম্ভিকে যেই খরচগুলো হয়েছে, বা আমরা সমাপনীতে ইনক্লুড করার গত বছরের যে সমাপনী, ওইটাকে বর্তমান বছরে কী করলাম, প্রারম্ভিকে ইনক্লুড করলাম। ওই প্রারম্ভিকটা আমাদের কী করতে হবে, বর্তমান যে কুরিন ওইটা থেকে বাদ দিতে হবে। ওইটা থেকে বাদ দিয়ে যা আসে তাই হলো বর্তমান কুরিন, বা আমাদের বর্তমান কুরিনের খরচ। তো এখন দেখেন, এরপর হলো আমাদের যা আসবে, তো ওইটা যখন আমরা বাদ দিব মোট মুনাফা থেকে, আমরা যখন এই পরিচালন খরচটা বাদ দিব, তখন আসবে হলো আমাদের কাছে কি, পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফাটা আমাদের কাছে চলে আসবে। এখন ব্যবসায় কিন্তু আরও কিছু জিনিস আছে, ওইটা হলো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। আমাদের বললাম যে আমাদের ব্যবসায় মূল আয়টা হয় হলো বিক্রয় থেকে, কিন্তু বিক্রয় বাদেও বা বিক্রয় সম্পর্কিত যেই সংশ্লিষ্ট লেনদেনগুলো হয়, ওই লেনদেনগুলো বাদেও অনেক কিছু থেকে আয় হয়ে থাকে। এবং আমরা যে বললাম যে বিক্রিত পণ্যের ব্যয় বা পণ্যের সাথে সংশ্লিষ্ট যে ব্যয় এবং ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়গুলো হয়, ওইগুলো ছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের অন্যান্য ব্যয়ও হয়ে থাকে। তো ওই ব্যয়গুলো কী এবং ওই আয়গুলো কী, আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখন দেখেন, অন্যান্য আয়ে যেগুলো আছে, আমাদের যে স্থায়ী সম্পদ বিক্রয় করলাম, ওইখান থেকে মুনাফা হতে পারে। মানে মনে করেন আমরা একটা একটা টেবিল কিনলাম, টেবিলটা কিনলাম হলো 1,000 টাকায়, কিন্তু 2 মাস পর দেখতেছি আমাদের ওই টেবিলটা আর লাগতেছে না, কাজে লাগতেছে না, এবং ওই টেবিলটা আমরা বিক্রি করে দিলাম 1,200 টাকায়। এই যে 200 টাকা এক্সট্রা পেলাম, এই 200 টাকা আমাদের অতিরিক্ত আয় হয়েছে, এটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। এরপর প্রাপ্ত কমিশন, মনে করেন আমরা ব্যবসায়ীর অন্য একজন আমাদের পাশের যে ব্যবসায়ী, তাকে তার কাস্টমার এনে দিলাম একজন, তো বিনিময়ে সে কী করলো, আমাদের 200 টাকা কমিশন দিল। এই যে কমিশন, এটা হলো আমাদের জন্য এক্সট্রা আয়, এটাও যোগ করতে হবে। এরপর আমরা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলাম, যেখান থেকে আমরা সুদ পাইলাম, এটাও কিন্তু আমাদের জন্য এক প্রকার আয়, যেটা আমাদের বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট নয়। উত্তোলন যে করলাম, মনে করেন একটা মালিক কী করলো, একটা পরিমাণ টাকা যে উত্তোলন করলো, এবং যে উত্তোলন করছে সে তার পার্সোনাল কাজে যে খরচ করছে, তো তার জন্য পরবর্তীতে যখন সে এই উত্তোলন টাকাগুলো আবার ব্যবসাকে দিতে গেল, তখন মনে করেন 20% সে সুদ দিল। এই সুদও কিন্তু ব্যবসার জন্য আয়, অন্যান্য আয়, যেটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট নয়। মনে করেন আমরা একজনকে ঋণ দিলাম, তো ওই ঋণের জন্য আমরা 200 টাকা কী পাইলাম, বা 2,000 টাকা আমরা ঋণের সুদ পাইলাম। এটা কিন্তু বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এই জন্য অন্যান্য আয়ে ইনক্লুড করা হয়েছে। এরপর কি, ব্যাংকে যে জমা টাকাটা রাখলাম, ওই টাকার সুদ যখন পাবো, ওইটাও আমাদের অন্যান্য আয়ের সাথে সংশ্লিষ্ট, এটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট না। এরপর শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি কি, মনে করেন আমরা অন্য একটা যে কোম্পানি, ওই কোম্পানিতে গিয়ে আমরা তাদেরকে কিছু জিনিস শিখে দিয়ে আসলাম, বিনিময়ে আমরা কি পাইলাম, কিছু সম্মানই পাইলাম। ওই সম্মানীয় আমাদের কি হবে, যে অন্যান্য আয়ে ইনক্লুড হবে। এরপর প্রাপ্তবার্তা, আমরা মনে করেন যে করলাম, একটা পণ্য কিনতে গিয়ে বাকিতে কিনলাম, পরবর্তীতে আমরা কী করলাম, এটা বাট্টাটা পাইছি, মানে পরিশোধ করার সময় আমাদের কী করা হয়েছে, যে টাকাটা দিতেছি, তখন আমাদের 1,000 টাকা বাট্টা দেওয়া হয়েছে, ওই বাট্টাটা আমরা অন্যান্য আয় হিসেবে ধরে নিব। এরপর কি, উপভাড়া বা ভাড়া আয়।
তো আমাদের যে মনে করেন 2টা দোকান নিলাম, কিন্তু আমাদের লাগতেছে একটা দোকান। তো এখন বাকি একটা দোকান আমরা উপভাড়ায় দিয়ে দিলাম বা অন্য একজনের কাছে ভাড়া দিয়ে দিলাম। তো যেই আয়টা আসবে বা যেই টাকাটা আসবে ওটাও আমাদের অন্যান্য আয়ের সাথে সংশ্লিষ্ট। এরপর কি প্রাপ্ত লভ্যাংশ। প্রাপ্ত লভ্যাংশ কি, মনে করেন আমরা যে শেয়ারে ইনভেস্ট করলাম, তো এখন এই শেয়ারে ইনভেস্ট করার পর আমাদের 1 বছর পর দেখা গেল 10% কি আসছে, লভ্যাংশ আসছে। এই লভ্যাংশও আমাদের অন্যান্য আয়ের সাথে সংশ্লিষ্ট। এরপর আসেন যে অন্যান্য আয় তো দেখলাম, এখন এগুলো হলো আমাদের যে পরিচালন মুনাফার সাথে কি হবে, যোগ হবে। পরিচালন মুনাফার সাথে আমাদের এই অন্যান্য আয়গুলো যোগ হবে। এখন অন্যান্য আয় তো যোগ করলাম, কিন্তু ব্যয়গুলো আমাদের কী করতে হবে, ব্যয়গুলো বিয়োগ করতে হবে। এখন এই যে ব্যয়গুলো দেখেন, ব্যয়গুলো কি হতে পারে, আমাদের যে আমরা এখানে দেখছি যে অন্যান্য আয়ের ক্ষেত্রে আমাদের স্থায়ী সম্পদ বিক্রয় করলাম, মুনাফা হলো। কিন্তু দেখা গেল আমরা যখন এই যে 1000 টাকার যে টেবিল, ওই টেবিল বিক্রয় করতে গেলাম, কিন্তু বিক্রয় করতে পারলাম 900 টাকা দিয়ে। এই যে একটা ক্ষতি হয়েছে, এটা আমাদের জন্য ব্যয়। তো ওই ব্যয় হিসাবটা বাদ দিতে হবে আমাদের যে পরিচালন মুনাফা, ওই মুনাফা থেকে। এরপর কি, এরপর আমরা যে মূলধনটা ব্যবহার করলাম একটা মালিকের, তাকে তো তার উত্তোলনের সে আমাদের সুদ দিছে। এখন তার মূলধন যে ব্যবহার করে আমরা ব্যবসায় প্রফিট করতেছি, ওই যে মূলধনের সুদটা আমাদের কি করতে হবে, দিতে হবে। ওই মূলধনের সুদটা আমাদের বাদ দিতে হবে পরিচালন মুনাফা থেকে। এরপর কি, মনে করেন আমরা তো একজনকে ঋণ দিয়ে কি পাইলাম, সুদ পাইলাম। এখন আমাদের ব্যবসায়িক কাজে আমরা অন্য একজন থেকে ঋণ নিলাম, তো ঋণের যে সুদ, ওইটাও আমাদের অন্যান্য ব্যয়ের সাথে সংশ্লিষ্ট। তো এখন দেখেন এরপর কি আছে, আমরা ব্যাংকে যে টাকা জমা রাখলাম, ওই টাকা জমার ক্ষেত্রে আমাদের ব্যাংক সুদ দিল। এখন আমরা আমাদের মনে করেন ব্যাংকে টাকা ছিল 1000 টাকা, কিন্তু আমরা তুলে ফেলছি 5000 টাকা। এই যে 4000 টাকা এক্সট্রা নিলাম, এটা কিন্তু ঋণ নিছি তার থেকে। তো তার থেকে তার টাকা যে আমরা ইউজ করলাম, তাকে অবশ্যই একটা কি দিতে হবে, সুদ দিতে হবে। ওই সুদটাও আমাদের অন্যান্য ব্যয়ের ইনক্লুডেড। এরপর কি, এরপর আমরা যে আমাদের ব্যবসায়ের মূলধন জোগানোর জন্য আমরা বাজারে ঋণপত্র ছাড়লাম। এই যে ঋণপত্র ছাড়লাম, এই ঋণপত্রেরও কিন্তু আমাদের কী দিতে হবে, সুদ দিতে হবে। ওই সুদটা আমাদের অন্যান্য খরচের সাথে সংশ্লিষ্ট। এখন এখানে দেখেন আমরা শিক্ষানবিশ সেলামি পাইলাম। তো সেলামি যখন পাইলাম, মানে আমরা শিখাইলাম, এই জন্য আমাদের কী পাইলাম, শিক্ষানবিশ সেলামিটা পাইলাম। কিন্তু আমাদের এইখানে দেখেন শিক্ষানবিশ ভাতা, এটা হলো আমরা দিলাম, মানে আমরা অন্য একজন থেকে কিছু শেখার পর তাকে একটা ভাতা দিলাম। এই যে ভাতা দিলাম, এটা কিন্তু আমাদের জন্য অন্যান্য ব্যয়ের ইনক্লুডেড। এরপর কি আছে, মনে করেন আমাদের চুরি ও দুর্ঘটনাজনিত একটা ক্ষতি। আমাদের ক্যাশে টাকা রেখে গেছি, পরবর্তী দিন এসে দেখি যে আমাদের ক্যাশে 1000 টাকা কম, বা 1000 টাকা চুরি হয়ে গেছে, বা 50,000 টাকা রেখে গেছি, ওই 50,000 টাকাটা রাতে চোরে এসে নিয়ে গেছে, ওইটাও বাদ দিতে হবে। এবং এই যে পরিচালন মুনাফা, এটার সাথে যখন আমরা অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব, তখন আমাদের যেটা আসবে, এটা হলো আমাদের নিট মুনাফা। তো এখন আমরা বলছিলাম যে একটা সূত্র দিব, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কীভাবে বিশদ বিবরণী করতে হবে। তো ওই সূত্রটা হলো আমাদের নিট মুনাফা ইজ ইকুয়াল টু নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস পরিচালন ব্যয়। তো দেখেন যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। এরপর যা আসবে তা থেকে আমাদের কি করতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, অন্যান্য যে আয় আছে, অন্যান্য আয়কে কি করতে হবে, যোগ করতে হবে। অন্যান্য আয় যোগ করার পর অন্যান্য ব্যয়কে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। অন্যান্য ব্যয়কে যখন আমরা বিয়োগ দিব, তখন কি হয়ে যাবে, আমাদের নিট মুনাফাটা চলে আসবে। তাহলে নিট বিক্রয় কি, নিট বিক্রয় হলো আমাদের মোট বিক্রয়, বা আমরা কত টাকা বিক্রয় করলাম ফেরত এবং পাট্টা বাদ দিয়ে। এরপর এখান থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয় কি, যেগুলো পণ্য যে প্রস্তুতের ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে যেই খরচগুলো হয়ে থাকে, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, ওইটা বাদ দিলে এবং পরিচালন খরচ বাদ দিলে। পরিচালন খরচটা কি, পরিচালন খরচটা হলো আমাদের ব্যবসা পরিচালনা করতে যা খরচ হয়, তো ওই পরিচালন খরচটা বাদ দিলে এবং সাথে যে অন্যান্য আয়গুলো হয়, যেটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট না, ওই অন্যান্য আয়টা কী করতে হবে, যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয়টা বিয়োগ করতে হবে। ওই অন্যান্য ব্যয়টা কি, অন্যান্য ব্যয়টা হলো বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয় ছাড়া অন্যান্য যে ব্যয়গুলো আছে। বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয় ছাড়া অন্যান্য যে খরচগুলো হয়, সেটা হলো অন্যান্য ব্যয়। এই অন্যান্য ব্যয়টা বাদ দিলে আমাদের নিট মুনাফা বা আমাদের বিশদ আয় বিবরণী কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখি যে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। এখানে দেখেন, এখানে জাস্ট আপনি
মালিকের যে সত্ত্ব এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী একদম ইজি। দেখেন, মালিকের যে সত্ত্ব, মালিকের ফার্স্ট সত্ত্বই কিন্তু মালিকের মূলধন। মানে ব্যবসা যখন শুরু করে এই ব্যবসায়ী মূলধন দেয় হলো কি মালিক, যে ব্যবসায়ীর মালিক সে। তো এখন ব্যবসায়ী মনে করেন 1 লক্ষ টাকা মূলধন দিয়ে কী করলো, ব্যবসা শুরু করলো। এখন মাঝখানে এসে 6 মাস পর দেখা গেলো আর মূলধন লাগতেছে, এই জন্য ব্যবসায়ী সে আরও টোটাল 50,000 টাকা মূলধন দিল। এখন তার মোট যে মূলধন, ওই মোট মূলধনটা চলে আসলো যে 1,50,000 টাকা। এখন এইখান থেকে সে যে উত্তোলন করলো বা তার উত্তোলন যে এখানে যে উত্তোলন করছে ওইটা বিয়োগ যাবে। মানে সে ব্যবসায় যখন দিল তখন তো আমরা যোগ করছি, এখন ব্যবসা থেকে যখন নিয়ে যাবে তখন বিয়োগ করব। এখন এই যে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আমাদের যে নিট মুনাফা হচ্ছে, ওই নিট মুনাফাটা কিন্তু মালিকের সত্ত্ব। কারণ এই যে ব্যবসা, এই ব্যবসায়ের কিন্তু মালিক আসলে ওই যে আমাদের মূলধনদাতা, সে কিন্তু আমাদের ব্যবসায়ের মালিক। এই জন্য আমাদের নিট মুনাফা যা হয়েছে সেটা মালিক ভোগ করবে, নিট ক্ষতি যা হয়েছে তা পরিশোধও করবে মালিক। এই জন্য আমাদের যে নিট মুনাফা ওইটা ব্যবসায়ে মনে করেন 50,000 টাকা মুনাফা হয়েছে, এটা আমরা যোগ করব। এখন যদি 50,000 টাকা ক্ষতি হয়ে যায় তাহলে অবশ্যই এটা বিয়োগ করতে হবে, কারণ এটা মালিকের সত্ত্ব থেকেই চলে গেছে। এখন এরপর কি আমরা উত্তোলনটা বিয়োগ করলাম। এরপর কি জীবন বীমা প্রিমিয়াম। এখন ব্যবসায়ের কি জীবন আছে? ব্যবসায়ের কোনো জীবন নাই, জীবন আছে হলো ব্যবসার মালিকের। ব্যবসার মালিক যদি জীবন বীমা প্রিমিয়াম ব্যবসা থেকে প্রদান করে তখন এটা হবে উত্তোলন। তো উত্তোলন যখন হয়েছে তখন আমরা ওই উত্তোলনটা কি করব, বিয়োগ করব, কারণ এটা একটা উত্তোলন। জীবন বিমাটা বিয়োগ করবো কারণ এটা একটা উত্তোলন। এরপর কি আয়কর। আয়করটা কার? আয়টা কার হয়েছে আসলে? আয়টা হয়েছে হলো ব্যবসায়ীর মালিকের। এই জন্য যে আয়করটা ওইটা আমাদের বিয়োগ দিতে হবে। এরপর কি? এরপর হলো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কি? মনে করেন আমরা যে ক্ষতির সম্ভাবনায় যে সঞ্চিতিগুলো করলাম, যে একটা টাকা জমা রাখলাম আমাদের ফান্ডে, ওই টাকাটার মালিককে, ওই টাকাটার মালিকই কিন্তু আসলে মালিক। বা এই টাকাটা যদি মনে করেন আজকে ব্যবসা বন্ধ হয়ে গেল, এই যে সঞ্চয়ের যে টাকাগুলো আছে এটার আসলে যে মালিক, ওই মালিকই পেয়ে যাবে। এই জন্য এটা মালিকের সত্ত্ব, এই জন্য এটা যোগ করে দেব এবং যোগ বিয়োগ করার পর যাই অ্যামাউন্টটা আসবে ওইটাই হলো টোটাল মালিকানা সত্ত্ব। তো এই যে মনে করেন আমাদের যোগ বিয়োগ করার পর 2 লক্ষ টাকা আসলো, মানে মালিক দিল হলো 1,50,000 টাকা, কিন্তু মালিকের যে সত্ত্ব বা মূলধন ওইটা পরিবর্তন হয়ে গেল কত টাকা? 2 লক্ষ টাকা। তো এটাকেই এই মালিকের যে সত্ত্ব পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হলো মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। এরপর আছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। আর যদি এই ক্লাসে কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।